সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর একটা ভিডিও আনছি, রিভিউ ভিডিও। হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে এই 15 আগস্টে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসাধারণ কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে। তো উপন্যাসটা সবারই পড়া, এর আগে প্রচুর অ্যাডাপ্টেশন হয়েছে। অজয়গড় 1961 না 62-তে বানিয়েছিলেন, সৌমিত্র চ্যাটার্জি এবং মৌসুমী চ্যাটার্জি অভিনয় করেছিলেন। এরপরে হিন্দিতে অ্যাডাপ্টেশন হয়েছে, যেখানে সৈফ আলি খান আর বিদ্যা বালান বানিয়েছিলেন, মানে বিদ্যা বালান ছিলেন আর কি। তো সেই সমস্ত সিনেমাগুলোর পরে সিরিজটা কেমন হয়েছে বা কতটা জাস্টিফাই করতে পেরেছে এই উপন্যাসটাকে, এত সুন্দর এত অসামান্য একটা উপন্যাসকে, সেটা নিয়েই আজকে কথা হবে। তো প্রথমেই বলি যে সিরিজটা অদিতি করের বানানো। অন্য সমস্ত যে সিরিজগুলো আছে, বোধন, নষ্টনীর, সেই সমস্ত সিরিজগুলোর থেকে টোটালি অন্য রকম একটা সিরিজ হয়েছে, আর বেশ ভালো একটা সিরিজ হয়েছে। যেহেতু এত সুন্দর একটা উপন্যাস, এত সুন্দর একটা প্রেক্ষাপট, এছাড়া এখানে একটা বঙ্গভঙ্গের একটা অ্যাঙ্গেল আনা হয়েছে। তো অবশ্যই কিছু নেগেটিভ পয়েন্ট আছে, আগে পজিটিভ পয়েন্টগুলো বলি, তারপর নেগেটিভ পয়েন্টগুলোয় আসছি। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এর যে সেট ডিজাইনটা, এর যে আর্ট ডিরেকশনটা, এর যে কস্টিউমটা, এখানে অসাধারণ। মানে সেটটা ডিজাইন করা হয়েছে, মুঙ্গের স্টেশনটা প্রথমে যে দেখানো হয়েছে, একদম এখানের যে লাইট, কালার কম্বিনেশন, এডিটিং একেবারে আমাদের সেই সময়টায় নিয়ে যায়। অসাধারণ একটা কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে, একটা ফেড, একটা ব্লুইশ একটা কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে। আর যেভাবে সেটটা ডিজাইন করা হয়েছে, প্ল্যাটফর্মটাকে যেভাবে সাজানো হয়েছে, ওয়েটিং রুমটাকে যেভাবে সাজানো হয়েছে, ট্রেনগুলোকে যেভাবে দেখানো হয়েছে, তো এটা একদম সেই সময়ের একটা সুন্দর ছাপ দিয়েছে, যেটা খুব সুন্দর কাজ হয়েছে এখানে। অবভিয়াসলি আর্ট ডিরেকশনে যিনি ছিলেন, কস্টিউম বা এই সেট ডিজাইন যিনি করেছেন, অসাধারণ একটি কাজ করেছে। এরপরে আসি পারফরমেন্স নিয়ে। এখানে যে তিনজন মেন চরিত্র আমার মতে, শেখর, ললিতা এবং গিরিন, তাদের চরিত্রে গৌরব, দেবচন্দ্রিমা এবং অর্পণ অসাধারণ অভিনয় করেছে। অর্পণকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল, মানে আমার পার্সোনালি এই উপন্যাসটায় গিরিনের চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লাগে। সেখানে অর্পণের স্পেসটা একটু বেশি দেওয়া উচিত ছিল, মানে গ্রিনের চরিত্রটাকে একটু বেশি দেখানো উচিত ছিল, একটু বেশি মেলে ধরা উচিত ছিল, যেটা এখানে একটু কম বলে মনে হয়েছে। বাকি এখানে দেবচন্দ্রিমা এবং গৌরবের অভিনয় নিয়ে কিছু বলার নেই, একদম যথাযথ অভিনয়, যতটা দরকার, কোনো বাড়াবাড়িও নয়, কোনো খামতিও সেরকম আমি দেখতে পাইনি। দেবচন্দ্রিমা স্পেশালি যেভাবে মানে তার দুটো এজ এখানে দেখানো হয়েছে, প্রথমটা একটু বাচ্চা বয়সে, 4 বছর পর তার একটু পরিণত বয়স হয়েছে। তো দুটো বয়সেই তার যে ডিফারেন্সটা, প্রথম দিকে তার যে মান অভিমানটা, তার যে খুনসুটিটা, সেইটা যেভাবে দেখানো হয়েছে, তার যে বাচ্চা বিহেভিয়ারটা, তারপরে 4 বছর পরে তার যে পরিণত ব্যাপারটা, সবসময় মানে মানে ভেতরে হাজার কষ্ট থাকলো, সেটা মানে বাইরে প্রকাশ পায় না, যেটা 4 বছর আগে পেতো, সেই যে ব্যাপারটা, সেই যে ডিফারেন্সটা, সেটা সুন্দর আনা হয়েছে। তো পারফরমেন্স নিয়ে এখানে কিছু বলার নেই। চাইল্ড অ্যাক্ট্রেস যা ইউজ করা হয়েছে, তারাও খুব ভালো অভিনয় করেছে। আশেপাশে যারা সাইড ক্যারেক্টার ছিল, মামা বা বৌদি, বা বৌদির চরিত্রে মিমি দত্ত বেশ ভালো, মায়ের চরিত্র পুষ্পিতা, মানে শেখরের মায়ের চরিত্রে পুষ্পিতাও বেশ ভালো। মানে প্রত্যেকটা যে ছোটো ছোটো বাকি যে চরিত্রগুলো আছে, তারা প্রত্যেকে যে যতটা স্পেস পেয়েছে, তার মধ্যে তারা যথেষ্ট ভালো কাজ করেছে। আর এরপরে আসি থার্ড পজিটিভ পয়েন্ট নিয়ে, যেটা হচ্ছে সবচেয়ে আমার যেটা বেশি ভালো লেগেছে, যেটার জন্য এই সিরিজটা আরও নিজেকে মেলে ধরতে পেরেছে, সেটা হচ্ছে এই সিরিজের গানগুলো, এই সিরিজের মিউজিক। ইন্দ্রদীপ দাশগুপ্ত এখানে এত সুন্দর মিউজিক ব্যবহার করেছেন, এত সুন্দর একটা মিউজিক দিয়েছেন, যেটা মানে অসাধারণ লাগে, জাস্ট অনবদ্য লাগে। এই সিরিজটাকে যেন আলাদা একটা মাত্রা দেয়, বিশেষ করে মিছে অভিমান যে গানটা, মানে এই গানটা যেন আবার আমাদের এই সিরিজটার কাছে বারবার ফিরিয়ে নিয়ে যাবে। এই গানটা বারবার করে শুনতেই হবে, এরকম একটা গান তৈরি করেছেন তিনি। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর, এছাড়া এখানে যে দেশাত্মবোধক গানগুলো বিভিন্ন আমরা বহুবার শুনেছি সেই গান, কিন্তু এত সুন্দর এখানে একটা মানে লোকাল ভাষায় বা একটা মানে সাব লোকাল ভাষায় যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সেরকম উচ্চারণ বা সেরকমের অ্যাকসেন্ট দিয়ে যেভাবে গানগুলোকে মেলে ধরা হয়েছে, গানগুলোকে করা হয়েছে, সেটা অসাধারণ লাগে। এই জন্য এখানে মিউজিকটা একটা আলাদা মাত্রা দেয়। তো এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট মানে পার্ট এই সিরিজটার একটা যে ইমোশনাল একটা সিরিজ, ভালোবাসা নিয়ে একটা সিরিজ, সেই সিরিজটার
গানগুলোই হচ্ছে তার একটা মানে ব্যাকবোন তৈরি করে দেয়, প্রেক্ষাপট তৈরি করে দেয়। তো যাই হোক, এখানকার মিউজিকটা সত্যি খুব ভালো হয়েছে। এই ছিল মোটামুটি পজিটিভ পয়েন্ট। সমস্ত দিকটাই আমি বলার চেষ্টা করলাম, লাইট, কালার, এডিটিং সবটাই হলো, সবটাই মোটামুটি ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে। এরপরে আসি নেগেটিভ পয়েন্ট নিয়ে। এখানে যেটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে, যেটা সবচেয়ে মানে ব্লান্ডার মনে হয়েছে আমার, যে অদিতি রায় বোধহয় মানে এর আগে বোধহয় আমি অদিতি কর বললাম, সরি, অদিতি রায়, পরিচালক অদিতি রায়। তো অদিতি রায় বোধহয় মানে এইরকম ভেবেই বানিয়েছে সিরিজটা, যে গল্পটা, উপন্যাসটা সবার বহুবার করে পড়া, এছাড়া কদিন আগে এটা গল্প হিসাবেও ইউটিউবে এসেছিলো, তো সবাই মোটামুটি জানে উপন্যাসটা, তারপরে সিরিজটা দেখতে বসেছে। মানে এইরকমই আমার মনে হয়েছে, কারণ এখানে অনেক জিনিসই যদি কেউ প্রথমবার পরিণীতা দেখে, যদিও সেই সংখ্যাটা কম, নেই বললেই চলে, পরিণীতা দেখে বা শোনে, মানে এর আগে তারা দেখেনি বা পড়েনি এরকম খুব কম, তবুও আমি বলছি মানে এই সিরিজটা সেই রকমই মনে হয়েছে। প্রথমত এখানে ফ্যামিলি এস্টাবলিশমেন্টটা একেবারেই নেই। আমার যেটাকে আমি বারবার বলে থাকি, একটা সিরিজ বানানোর সময়, একটা সিনেমায় যদি এরকম বানানো হতে পারে, এরকম দেখানো যেতে পারে, অল্প বা বেশি যাই হোক, এটা সিরিজে কেন দেখানো যাবে না? সিরিজের রানিং টাইম, লেন্থ অনেকটা বাড়ানো যায়, অনেকটা বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। তো এখানে কেন মানে গুরুচরণ কে, সে যে ললিতার মামা, তাদের মধ্যে এখানে যে 3টে বাড়ি দেখানো হয়েছে, শেখরদের বাড়ি, ললিতাদের বাড়ি এবং গিরিনের যে দিদি বাড়ি, গিরিন তো আসলে এখানে থাকে না, তার দিদি বাড়িতে সে এসছে। তো তাই এই যে 3টে বাড়ি যে দেখানো হয়েছে, সেই 3টে বাড়ির মধ্যে কীরকম বন্ডিং, কেন তাদের মানে শেখরদের এবং ললিতাদের বাড়ির ছাদ একটাই, তাদের মধ্যে সেখানে একটা ফাটল দিয়ে কীভাবে কেন ললিতা যখন তখন শেখরের ঘরে চলে যেতে পারে, তাতে শেখরের বাড়ির লোকও কেন আপত্তি করে না, সেই সমস্ত জিনিসগুলো এখানে একেবারেই মিসিং। মানে জিনিসগুলো দেখানো হয়েছে বটে, কিন্তু কেন বা কী প্রেক্ষাপট সেটা কিন্তু একদমই নেই। কেন মানে ললিতার মামা আর শেখরের বাবার মধ্যে সম্পর্ক আপাতগত দিক দিয়ে দেখতে গেলে ভালো, কিন্তু কেন শেখরের বাবা তাকে বাড়ি বন্ধক রেখে তারপরে টাকা ধার দেয়, এমনি কেন টাকা দিতে পারে না, এই সমস্ত জিনিসগুলো আরেকটু দেখানো উচিত ছিল। ললিতার মানে এই আরেকটা জিনিস খুবই আনএক্সপেক্টেড লেগেছে আমার, শেখরের মায়ের সাথে ললিতার একটা অসাধারণ সম্পর্ক ছিল। মানে অসাধারণ বললেও বোধহয় কম বলা হয়, এখনকার দিনে তো নয়ই, আগেকার দিনেও খুব একটা দেখা যেত না এরকম সম্পর্ক। মানে নিজের মেয়ের মতো তাকে ভালোবাসতো ললিতাকে শেখরের মা। তো সেই রকম কোনো মানে পরিস্থিতি বা কোনো অ্যাঙ্গেলই আমি এখানে সেইভাবে পাইনি। খুব কম সিকোয়েন্স রয়েছে পুষ্পিতা এবং দেবচন্দ্রিমার মধ্যে, মানে শেখরের মা এবং ললিতার মধ্যে খুবই কম একটা মানে কম লেন্থের একটা ছোটো মতো একটা সিন রয়েছে একসাথে, যেটা ক্লাইম্যাক্স সিনে রয়েছে, যেটা না থাকলেই নয়। তো আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে, এই জিনিসটা একটু বেটার করা উচিত ছিল। এছাড়া গিরিনের চরিত্রটা তো একেবারেই সেভাবে ভালো করে দেখানো হয়নি। এখানে মেন ফোকাস শেখর আর ললিতার উপরেই করা হয়েছে, ঠিক আছে, সেটা মানে ভুল বলছি না আমি, কিন্তু যেহেতু এটা একটা ফ্যামিলি ড্রামাও বলা যেতে পারে, অবভিয়াসলি ভালোবাসার উপন্যাস, ভালোবাসার গল্প, কিন্তু চারপাশের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু দেখানোর মতো জিনিস ছিল। আর যেহেতু এটা একটা সিরিজ, খুব ভালো করে সেটা দেখানো যেত, সেটা একটু মানে মিসিং মনে হয়েছে আমার। গিরিনের চরিত্রটা একটু দেখানো যেত, আমি যেটা বলছিলাম, গিরিন হঠাৎ করে কেন টাকা ধার দিতে চাইলো এবং তাতে কেউই আপত্তি করলো না, বিশেষ করে গিরিনের দিদি যে ছিল, যে তার নামটা আমি ভুলে যাচ্ছি, সে এখানে যে ক্যারেক্টার মানে উপন্যাসে আছে, সে যথেষ্ট আপত্তি করে প্রথম, কিন্তু এখানে সেসবের কিছুই নেই। হঠাৎ করেই যেন গিরিন ললিতাদের বাড়ির অভিভাবক হয়ে যায়, যেটা মানে যেটা বোঝাই যায় না। শেখরের মুখে বারবার কথাটা আসে, আপনি তো এখন এই বাড়ির অভিভাবক, কিন্তু সেটা মানে সিরিজে কোথাও সেভাবে দেখাই যায় না, প্রকাশ পায় না আর কি। আমি বলতে চাইছি মানে কেন হঠাৎ করে সে অভিভাবক হয়ে উঠলো, এই জিনিসগুলো আসলে কিছু জিনিস মানে একটা সিরিজ যখন এঙ্গেজিং করতে হয় বা সিরিজটাকে যখন মানুষ ভালোবাসবে এটা ভেবে যদি বানানো হয়, তখন কিন্তু সিরিজটাকে এঙ্গেজিং করতে হয়। এঙ্গেজিং করার জন্য কিছু প্রেক্ষাপট, কিছু পরিস্থিতি, কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি, সেগুলো কিন্তু অবশ্যই দেওয়া উচিত। আর একটা জিনিস সেটা হচ্ছে মেন এই উপন্যাসটা যেটা সবচেয়ে ভালো অংশ ছিল, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে মিষ্টি অংশ ছিল, শিবরাত্রির রাতে তাদের মধ্যে যে বিবাহ হয়ে যায় শেখর এবং দেবচন্দ্রী মানে ললিতার মধ্যে,
সেই জিনিসটা এই এই সিরিজে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। কেন বলছি, উপন্যাসে ছিল যে শেখর একটা কাজ করছিল পিছন ফিরে, দরজার দিকে পিছন ফিরে, ললিতা পিছন থেকে এসে খেলার ছলেই তার হাতের বেলফুলের মালাটা শেখরের গলায় পরিয়ে দেয়। কিন্তু এখানে সেই দৃশ্যটাই আলাদা হয়ে গেছে। এখানে দেখাচ্ছে শেখরই যেন ললিতার, মানে যেন বলছি কেন, শেখরই ললিতার হাতটা ধরে নিজের গলায় মালাটা পরে নেয়। কিন্তু সেটা তো মানে কন্ট্রাডিকশন হয়ে গেল না ব্যাপারটা। কারণ এখানে উপন্যাসটা এরকমই ছিল যে তারা দুজনকে শ্রদ্ধা করতো, ভালোবাসতো। শেখর তো ললিতাকে ভালোই বাসতো। প্রথম হয়তো সে ব্যাপারটা বুঝতে পারতো না, সে শুধু মনে করতো ললিতাকে ছাড়া আমার চলবে না। কিন্তু যখন ললিতার বিয়ের কথা উঠলো তখন সে বুঝতে পারলো আস্তে আস্তে যে না, ওকে ছাড়া আমার একদমই চলবে না, আমি ওকে ছাড়া নিঃস্ব। এই যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু ভালোবাসার উৎপত্তিটা হয়। কিন্তু এখানে সিরিজে এমনভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে যেন ওরা প্রথম থেকে গুপ্ত প্রণয়ে লিপ্ত, তারা নিজে মানে একে অপরকে ভালোবাসে, সেটা জাহির করছে। অবশ্যই তারা ভালোবাসত, শ্রদ্ধা করতো, কিন্তু তারা সেটাকে জাহির করছে, যেন দেখাচ্ছে ব্যাপারটাকে। কিন্তু সেটা তো নয়, তাহলে তো ব্যাপারটা কন্ট্রাডিকশনই হয়ে যাচ্ছে। মানে এরপরও কী করে শেখর মেয়ে দেখতে যাচ্ছে বাড়ির কথায়, ললিতার জন্য ছেলে দেখা হচ্ছে, কিন্তু তাতেও তাদের কোনো আপত্তি থাকছে না। তারা মনে মনে ভয় পাচ্ছে না যে মানে আমাদের সম্পর্কটা কী হবে, সেরকম কোনো ব্যাপারই নেই। আর হঠাৎ করে শেখর ললিতাকে দিয়ে নিজে তার হাত ধরে মালাটা পরে নাও, জিনিসগুলো খুবই কন্ট্রাডিক্টরি লাগে আমার। এই জন্য অ্যাডাপ্টেশন যখন হচ্ছে অ্যাজ ইট ইজ যদি রাখতো তাহলে এই ব্যাপারটা হয়তো হতো না, এই সিনগুলোর ক্ষেত্রে অন্তত। এইগুলো যেহেতু একদম কার্ল সিন, তো এটা আমার একটু মানে অদ্ভুত লেগেছে। এরপরে তাদের যে ছুটে গিয়ে বাইরে ছুটে গিয়ে ছাদের ঘরে ছুটে গিয়ে তাদের যে চুম্বনের দৃশ্যটা, সেটা ঠিক আছে, সেটা আমি কিছু বলছি না, সেটা ঠিকঠাকই মনে হয়। কিন্তু তার আগের এই দৃশ্যটা আমার পার্সোনালি খারাপ লেগেছে, ওটা ঠিক হয়নি। তো কিন্তু ওভারঅল সিরিজটা বেশ ভালো, একটা স্নিগ্ধ মিষ্টি একটা সিরিজ, বেশ ম্যাচিওর কিছু ডায়লগ আছে। বিশেষ করে গ্রিনের যে ডায়লগটা আছে ওটা দুবার ইউজ হয়, এটা আমার বেশ ভালো লাগে, যে আমি মানুষটা নিতান্তই নিরীহ, বারবার হেরেই যাই। তো এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। আর বাকি সমস্ত ডায়লগ সবার মানে বিশেষ করে শেখর এবং ললিতার যে ডায়লগগুলো, প্রচণ্ড ম্যাচিওর ডায়লগ ইউজ করা হয়েছে এখানে। তো এই ছিল মোটামুটি আমার রিভিউ। যারা দেখেননি তারা অবশ্যই সিরিজটা দেখুন, আর যারা দেখেছেন তারা কমেন্টে জানান কেমন লেগেছে। তো ভিডিওটা আমার করা সেরকম মানে ইচ্ছা ছিল না, কিন্তু তাও ভাবলাম যে না করি, এর মাধ্যমে কিছু কথাও বলা যাবে। আজকে সমাজের যা পরিস্থিতি, এই সিরিজটাও একটু নারীকেন্দ্রিক সিরিজ। তো আজ সমাজের যা পরিস্থিতি, মানে নারী সুরক্ষা নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন উঠেছে আমাদের সবার মাথায়, বিশেষ করে ছেলেদের ওপরে। তো সরকার মানে এতটাই নির্লজ্জ কাজ করছে, আমি কোনো পলিটিক্যাল দিকে না গিয়েই বলছি, মানে কোনো নারী সুরক্ষার তো ব্যাপার নেই দেখতে পাচ্ছি, সেটাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আমার সবচেয়ে খারাপ লাগছে, সবচেয়ে লজ্জাজনক যেটা, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। মানে জনগণ তো, সাধারণ জনতা রাস্তায় নামছে, মিছিল করছে, সেটা একটা দাবি নিয়ে, সেটা একটা মানে তার একটা পার্টিকুলার কারণ আছে, তার একটা পার্টিকুলার রিজন আছে। কিন্তু সরকার হঠাৎ করে তারা মিছিলে নামলো সবাই মিলে, যাদের এতদিন দেখাই গেল না প্রথমত, মানে তারপরে সোশ্যাল মিডিয়ায় মিম হওয়ার পর তারা আস্তে আস্তে রিয়াকশান বার্তা দিচ্ছে, ভালো কথা সেটা। তাও সেই রিয়াকশানগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, সেগুলো রিয়াকশান না লোক দেখানো সেটা তো বোঝাই গেলো, সেটা তো সাধারণ মানুষ বুঝতেই পারছে। তো তারপরে যখন তারা রাস্তায় নামছে, তাদের দাবিটা কি, মানে তারা কার বিরুদ্ধে রাস্তায় নামছে, কার কাছে তারা প্রশ্নটা তুলছে, কার কাছে তারা তাদের এই ফাঁসি চাই এই দাবিটা জানাচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, সাধারণ মানুষ সবই বুঝতে পারছে। আমি এতদিন আমার বন্ধুবান্ধবদের একটা কথা বলতাম, ইভেন মানে ওটা সবাই জানে, আমি এটা বলি বারবারই, যে সত্যজিৎ রায় 1979 সালে হীরক রাজার দেশে বানিয়েছিলেন, সেখানে যে ছবিটা দেখতে পেয়েছিলাম তার থেকেও খারাপ ছবি আজকে আমরা আমাদের বাস্তবে দেখতে পাচ্ছি। শিক্ষা, চাকরি, সেসব তো বাদই দিলাম, সেগুলোর ভিত তো ভেঙেই দেওয়া হয়েছে। লেখাপড়া করে যে অনাহারে মরে সে, এই বলে যেমন হীরক রাজা শিক্ষার ভিত ভেঙে দিয়েছিলেন, সবাই যাতে ভয় পায়, কেউ যাতে প্রশ্ন করতে না পারে। শিক্ষা না থাকলে মানুষ প্রশ্ন করতে পারবে না, সেই জিনিসটা তো আমরা বাস্তবে দেখতেই পেয়েছি। তারপরেও আরও খারাপ পরিস্থিতি, যে নারীদের এই অবস্থা, তারপরেও সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি লজ্জাজনক। যাই হোক, ইমিডিয়েট যদি কোনো কিছু সুরাহা না হয়,
কোনো স্টেপ যদি না নেওয়া হয় তাহলে এর থেকেও খারাপ সময় আসতে চলেছে, এর থেকেও ভয়ানক পরিস্থিতি সাধারণ মানুষ সৃষ্টি করতে চলেছে। ইচ্ছে করে এভিডেন্স মুছে দেওয়ার চেষ্টা, সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা, যেগুলো খুবই লজ্জাজনক। যাই হোক, আর বেশি কিছু বলবো না আমি, সাধারণ মানুষ সবই বুঝতে পারছে, সবই দেখতে পাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।